তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ভাই হিরাজিএস একাডেমিতে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায় এর ক্লাস নিয়েছি ইতিহাস, যেখানে আমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ সম্পর্কে জানতে পারবো, যেখানে আমরা রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের যে বিবর্তন এবং আমাদের উত্তর ভারত এর ব্যাপারে আমরা বিশেষ করে ভালো করে জানতে পারবো। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট আছে। আমরা ইতিহাসকে এমন ভাবে পড়বো যেটা আমাদের এখন পরীক্ষাতে যে লেভেলের কোশ্চেন আসুক আমরা সমস্ত কোশ্চেনকে আরাম থেকে এবেল করতে পারবো, তার উত্তরটা দিতে পারবো। তো চলো শুরু করি। আজকে ক্লাসটা ভালো লাগতে গেলে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে নাও। তো আমরা এই লাইনটা স্কিপ করব, এই পার্টটা আমরা পড়ার একদম দরকার নেই। আমরা শুরু করব 5.1 থেকে। তোমাদের বইয়ে দেখা 5.1 এর যে পার্টটা আছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে, যেখানে আছে জনপদ থেকে মহাজনপদ। জনপদ কি, মহাজনপদ কি, জনপদ থেকে মহাজনপদ। দেখো শুরু বলছে প্রাচীন ভারতের, তোমরা বই নিয়ে বসবা, বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে নিবা, যেটা বলো পরীক্ষায় আসবে সেটা পরীক্ষাতে অবশ্যই আসবে, সেটা একদম অত্যন্ত জরুরি। ওকে, ইম্পর্টেন্ট আছে। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জোন বলা হতো। এই লাইনটা তোমরা দাগিয়ে নাও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ডেটা, যে জোন কাকে বলা হতো। তাহলে প্রাচীন ভারতে আগেকার যুগে যখন গ্রাম আছে না, গ্রাম থেকে একটু বড় অঞ্চল, গ্রাম থেকে একটু বড় অঞ্চলকে কি বলা হতো, জোন বলা হতো। আর সেই জোনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য। তাহলে আমরা কি দেখলাম, এটা গ্রাম আছে, গ্রামের থেকে যে বড় একটা এরিয়া তাকে আমরা বলছি জোন। আর এইরকম জোন গুলোকে ছোট ছোট রাজ্য বলা হতো। আজকের ডেটে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে বা আর কোনো স্টেট আছে, সেই স্টেটকে ধরবা না, জনপদ বা গ্রামের থেকে যারা একটু সামান্য বড় সেই সমস্ত অঞ্চলকে আমরা রাজ্য বলতাম সেই সময়। এইভাবে জোন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছিল। এই লাইনটা তোমরা দাগিয়ে দাও, যে জোন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছিল। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট লাইন এটা, আমি তোমাদের এটা দাগ দিচ্ছি যে হয়েছিল, হ্যাঁ, যে জোন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছিল। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, তোমরা দাগিয়ে নাও। বলছে আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ। আর যে জায়গায় মানুষ বসবাস করত সেই জায়গাকে জনপদ বলা হতো। জনপদ কাকে বলা হতো, তোমরা দাগিয়ে দাও যে সাধারণ, এই যে আরেক দিক থেকে আছে এটাকে স্কিপ করে দাও, এটাকে দাগাবে না, এটা বাদ দিয়ে দাও। তোমরা দাগাও যে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে কিন্তু জনপদ বলা হতো। এই লাইনটা আমি দেখো রেড কালার করে দাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দাগিয়ে দাও। অর্থাৎ জনগণ যেখানে পা পা অর্থাৎ পদ, পা বা পদ রাখেন সেটাই জনপদ। অ্যাকচুয়ালি মানুষের পা, মানবের যা পা যেখানে থাকবে সেটাকে আমরা কিন্তু কি বলবো, জনপদ বলবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লাইনটাকে আমরা দাগাতে পারি, পরীক্ষাতে ভালো রোল প্লে করবে। যে জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই কিন্তু জনপদ ধরা যাবে। বলছে কোন একটা নির্দিষ্ট এলাকার জনগণ পাকাপাকি ভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে। কোন একটা জায়গায় নির্দিষ্ট ভাবে যদি কোনো একজন বসবাস করেন, কোনো একজন না, জনগণ অনেকজন লোক, তাহলে সেটাকে আমরা জনপদ বলবো বা ওই এলাকাটা জনপদের আন্ডারে চলে আসবে। নেক্সট কি বলছে দেখো, আমরা নেক্সট লাইন দেখবো। আমরা কি গেলাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি বললাম যেটা আমি দাগিয়ে দিব তার বাইরে পরীক্ষায় একটাও কোয়েশ্চেন আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে তোমরা আমার দাগানো দাগিয়ে নাও আর পরীক্ষা দিয়ে এসে কোয়েশ্চেন মিলিয়ে নিবা। নেক্সট কি বলছে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে এই রকমের অনেকগুলি জনপদের কথা জানা যায়। তাহলে ভারতীয় উপমহাদেশে কোন সময় এই জনপদের কথা জানা যায়, তো এই লাইনটা দাগিয়ে দাও, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের গোড়ার দিকে। আমি দাগিয়ে দিচ্ছি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের গোড়ার দিকে কিন্তু ভারতীয় উপমহাদেশে জনপদের কথা কিন্তু জানা যায়। ঠিক আছে, তো এটা কিন্তু দাগিয়ে নেওয়া। ওকে, দেখো নেক্সট কি বলছে, নেক্সট লাইনটা দেখে না, ও সরি, ওকে, নেক্সট তোমরা একটু আপ করে নিয়ে বইটা দেখবে, সেখানে বলা হয়েছে যে জনপদ নাই বলা হয়, সেই সব জনপদগুলি অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে। মনে রাখবা, যেমন ধরে নাও যেখানে আমরা ধরে নাও মুসলিম বসবাস করছে, তো ওখানে একটা পাড়ার নাম হতে পারে, সেই নাম থেকে ধরে নাও কেউ যদি
শেখ আছে তো বলে শেখপাড়া আছে, কোথাও যদি ঘোষ আছে তো বলে ঘোষপাড়া আছে। তো যেখানে বলছে যেসব জনপদ গুলো মানে ওরা যেখানে বাস করতো তো ওখানকার যারা শাসক থাকতো না, ওর বংশের নাম থেকে কিন্তু সেখানকার নামকরণ থাকতো। আর কি বলছে যে জনপদ গুলোকে ভিত্তি করে পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল, আর ওই জনপদ গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে বড় বড় রাজ্য ক্রিয়েট হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশের কয়েকটি জায়গায় মাটি খুঁড়ে এইরকম জনপদ খোঁজ পেয়েছেন। প্রত্নতাত্ত্বিক কারা? প্রত্ন মানে হচ্ছে পুরনো, প্রত্ন মানে পুরনো। ওকে, তো যে সমস্ত মানে আমরা ঐতিহাসিক গণপথে বা যারা পুরনো জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করে বা পুরনো জিনিসের উপর ভিত্তি করে কোনো নতুন কিছু ক্রিয়েট করে তাকে আমরা প্রত্নতাত্ত্বিক বলতে পারি তাদেরকে। এবং তারা কিন্তু ভারতীয় উপমহাদেশ যে আমাদের আছে সেখানকার কয়েক জায়গায় মাটি খুঁড়ে তারা এইরকম জনপদের খোঁজ পেয়েছে, যিনি মগধের মতো কয়েকটি জনপদ আস্তে আস্তে মহাজনপদে পরিণত হলো। দেখো, জনপদ থেকে মহাজনপদ হয়েছে, জনপদ হলো ছোট, মহাজনপদ হলো বড়। বুঝতে যাবো? এবার সবচাইতে বড় যে মহাজনপদ হলো মগধ। মগধ কিন্তু সবচাইতে বেশি পাওয়ারফুল মহাজনপদ ছিল। ওকে, বুঝতে পারছিস না? নেক্সট চলে আসবে আমাদের নেক্সট পেজ, নেক্সট পেজ চলে আসবে। ওকে ওকে, নেক্সট দেখো কি বলছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে ক্রমে মানে হচ্ছে ধীরে ধীরে, স্লোলি, ওকে, ক্রমে বাড়তে থাকে। তাহলে কোন সময় জনপদদের পাওয়ার বা ক্ষমতা বাড়তে থাকলো? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ আমাদের কয়েকটা জনপদের যে পাওয়ার সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। কি রকম করে? দেখবা, কেউ অন্যের জমিকে দখল করে নেয়, মারপিট করে দেখা করে, ওই রকম একটা শাসক অন্য শাসকের জমিকে ক্যাপচার করার জন্য ওর উপর হামলা করে দিল, যুদ্ধ করে দিল, যুদ্ধকে হারিয়ে দিল আর ওর এরিয়াটা নিজেরা নিয়ে নিল। এবার ওই ওই এরিয়াটাকে নিজের বানিয়ে দিল আর বললো কি এটা আমার বড় রাজ্য হয়ে গেল। তো জনপদের মধ্যে কি হতো? যুদ্ধ হতো, যুদ্ধ করে করে যে জয়ী হতো সে অন্যের জায়গাটাকে দখল করে নিত আর নিজের এরিয়াটাকে বড় করে নিত। এইভাবে তো এগুলো হয়েছে। তাহলে কোন সময় আমাদের জনপদের পাওয়ার বাড়তে লাগলো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। এই লাইনটা দাগিয়ে নাও যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ জনপদের পাওয়ার কিন্তু ক্ষমতা বাড়তে লাগলো। কিভাবে বাড়লো বললাম। আর এই ছোট ছোট জনপদ গুলির কয়েকটি পরিণত হয়েছিল বড় রাজ্যে, একটু আগেই বললাম। আর এই বড় রাজ্যগুলোকে মহাজনপদ বলা হতো। তাহলে জনপদ থেকে যখন এটা এরিয়া বড় হয়ে গেল ওটাই কিন্তু পরবর্তীতে মহাজনপদ হয়ে গেল। বাবু, তুমি এখন নর্মাল লোক আছো, তোমাকে এখন কেউ ভয় বাবু বলছে, যখন তুমি পয়সাওয়ালা হয়ে যাবে বড় হবে তখন বলে সাহাব বলবে। ওইরকম করে যখন জনপদ ছিল ছোট এরিয়া ছিল, যখন এটা বড় হয়ে গেল তো ওটা গেল বড় জনপদ, ওটাকে বলে মহাজনপদ। যেমন রাজা মহারাজা, অবস্থা রাজা ছোট হলো মহারাজা বড় হবে। ওইরকম করে জনপদ একটা ছোট এরিয়া, এবার ওর থেকে বড় এরিয়া হলো মহাজনপদ। গ্রাম থেকে বড় এরিয়াকে জনপদ বলা হতো। জনপদ যখন একটু বড় হলো, বেশি পাওয়ারফুল হলো, আরো নিজের এরিয়াকে বড় করে নিল, তখন ওটাকে আমরা মহাজনপদ নাম দিয়ে দিলাম। ওকে, কি বলছে দেখো, জনপদের থেকে যা আয়তন বা ক্ষমতায় বড় তাই মহাজনপদ। মহাজনপদ মানেই তো বড়, মহাজনপদ মানেই তো বড়। তো যেটাই কিন্তু আয়তনে হতে পারে, পাওয়ারে হতে পারে, যখনই বড় থাকবে ওটাকেই আমরা মহাজনপদ বলবো। আর কি বলছে দেখো, যে মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজার চাইতে অনেক বেশি শক্তিশালী। তাহলে বৈদিক যুগের যে রাজা ছিল তাদের চেয়েও সবচেয়ে বেশি পাওয়ারফুল কিন্তু এখানকার কিন্তু শাসকরা ছিলেন। আর কি বলা হচ্ছে যে তাদের হাতে অনেক সম্পদ জমা হলো। এই মহাজনপদের মানে মহাজনপদের যে শাসক তাদের হাতে প্রচুর সম্পদ জমা হলো, আর সেই সম্পদকে ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরো বাড়ালো। যখনই মানুষের কাছে টাকা চলে আসে, সম্পদ চলে আসে, তখন তার পাওয়ারটা বেড়ে যায়। তো অবশ্যই যখনই মহাজনপদের আন্ডারে অনেকগুলো মানে ইকোনমিক্যালি বেশি ওরা পাওয়ারফুল হলো, টাকার দিক থেকে বেশি পাওয়ারফুল হলো, তখন ওদের ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে গেছিল। ফলে প্রায় লেগেই থাকে যুদ্ধ। তো কে কার থেকে বড়, কার থেকে কে বেশি পাওয়ারফুল, যার কারণে সংগ্রাম লেগেই ছিল ইতিহাসে। একটা রাজা অন্য রাজাকে যুদ্ধ করছে, মারপিট করছে, দাঙ্গা করছে, লেগেই থাকতো। আমরা দেখবো নেক্সট আমাদের ষোড়শ মহাজনপদ। ষোড়শ ইন দ্য সেন্স অফ 16, ষোড়শ মানে কি আমরা 16, অর্থাৎ 16টা মহাজনপদের কথা আমাদের জানতে হবে।
বলছে জৈন ও বৌদ্ধ সাহিত্যেও জনপদ মহাজনপদের আলোচনা পাওয়া যায়। এই লাইনটা দাগিয়ে দাও। আমরা কোথায় জনপদ বা মহাজনপদের ব্যাপারে জানতে পারি? তাহলে জৈন আর বৌদ্ধ সাহিত্যে। আমি দাগিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট আছে, যে জৈন ও বৌদ্ধ সাহিত্যেও জনপদ আর মহাজনপদের আলোচনা পাওয়া যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন আছে, আমি রেড কালার করে দিয়েছি, ওকে। কিন্তু পরীক্ষা এটা আসবে না, এটা আমি শিওর। কি বলছে, সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদ। এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, যে ভারতীয় উপমহাদেশে কয়টি মহাজনপদের কথা জানা যায়? কোটি বাবু? 16টি। কোটা? ওকে, আসতে লাইভ হচ্ছে, ওকে। 16টি। তো এটা তোমরা দাগিয়ে নাও, ওকে, যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে রোল প্লে করতে পারে, ওকে। কি বলছে, সেই সময়ে এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। তাহলে 16টা মহাজনপদকে একসঙ্গে কি বলা হতো রে? ষোড়শ মহাজনপদ। কি বলতো? ষোড়শ মহাজনপদ, ওকে। কি বলছে এবার, এই মহাজন পদগুলির মধ্যে ঝগড়া বিবাদ, বললাম যে সবাই নিজের পাওয়ারকে বাড়ানোর জন্য, নিজের পাওয়ারকে দেখানোর জন্য, নিজের এরিয়াটাকে বাড়ানোর জন্য সবসময় এর সঙ্গে ওটার সঙ্গে যুদ্ধ করতেই থাকতো। আর কি বলছি, একে অন্যের রাজ্য জয় করে, যে বললাম ওকে হারালো তো এবার ওর রাজ্যটা জয় করলো। ধরে না তুমি যে গ্রামে বাস করছো ওই গ্রাম তোমার আছে, এবার তুমি ওখানকার রাজা আছো, তুমি পাশের গ্রামে যুদ্ধ করলা, ওকে হারিয়ে দিলা, তুমি ওর জমিটাও নিজের আন্ডারে নিয়ে গেলা, তো ওখানকার টাকাও তুমি পেয়ে গেলা, ওখানে জমিও পেয়ে গেলা, তো তুমি হয়ে গেলা একটু পাওয়ারফুল। ওইরকম করে একটা জনপদ অন্য জনপদকে বা অন্য মহাজনপদকে উপর আন্দোলন করতো, ঝগড়া করতো, আর ওর এরিয়াটাকে ক্যাপচার করার চেষ্টা করতো, আর নিজের পাওয়ারটা এইভাবে ওরা কিন্তু বাড়িয়ে নিত, ওকে। কি বলছে, এইভাবে ক্রমে ক্রমে মানে স্লোলি ধীরে ধীরে 16টা মহাজনপদ কমতে কমতে 4টি মহাজনপদে এসে দাঁড়ালো। তাহলে 16টা মহাজনপদ লড়াই করতে করতে ও ওকে দখল করছে, ও ওকে দখল করছে, এরকম করতে করতে লাস্টে মোট 4টা মহাজনপদ এসেছিল। আর 4টা ছিল সবচাইতে বেশি পাওয়ারফুল, সবচাইতে বেশি পাওয়ারফুল। তারা বলতো 16টা মহাজনপদের মধ্যে লাস্ট শেষ অব্দি কটা মহাজনপদ এসেছিল রে? 4টা মাত্র এসেছিল, ওকে। তোমরা দাগিয়ে নিবা, 4টা মহাজনপদ কিন্তু শেষ অব্দি এসেছিল, ওকে। আর কি বলছে এখানে দেখো, ওকে, বলছে এগুলি কি কি, এগুলোর নাম ধরো, 4টা মহাজনপদের নাম রাখবা। এটা হচ্ছে অবন্তী, বৎস, কৌশল, মগধ। কি বললাম? অবন্তী, বৎস, কৌশল, মগধ। দাগিয়ে নাও, পরীক্ষাতে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। অবন্তী, বৎস, কৌশল আর মগধ, এই 4টা মহাজনপদ লাস্ট অব্দি টিকে, মানে তার মানে বুঝতে পারলাম যে 16টার মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল যে 4টা ছিল, তো এরা হলো অবন্তী, বৎস, কৌশল আর মগধ। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তো এটা এরা কি থামবে? এরা তো সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে বেশি পাওয়ারফুল। ঠিক এইরকম করে এই 4টা মহাজনপদের মধ্যেও আবার যুদ্ধ শুরু হলো, আর যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত মগধ সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো। তাহলে সবচেয়ে বেশি বড় আর পাহাড়মান আর শক্তিশালী মহাজনপদের নাম কি? মগধ। কি হবে? মগধ। তাহলে মগধ হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল মহাজনপদ, ওকে। কি হবে? মগধ। কি হবে? তাহলে বল, সবচেয়ে বেশি পাওয়ারফুল মহাজনপদের নাম কি বাবু? মগধ। তো মগধ হয়ে উঠলো সবচেয়ে, পরীক্ষা দাগাবা, ইম্পর্টেন্ট আছে, যে সবচেয়ে বেশি পাওয়ারফুল মহাজনপদের নাম কি? মগধ। সবচেয়ে বেশি শক্তিশালী মহাজনপদের নাম কি? মগধ। তো ভারতে কটা ছিল? ভারতে 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে এটা পেয়ে গেলাম। বলছে এই 16টা মহাজনপদের বেশিরভাগ ছিল আজকের মধ্য আর উত্তর ভারত অঞ্চলে। তো আমাদের বেশিরভাগ মহাজনপদ মিডিলে ছিল আর উত্তর দিকে ছিল। দক্ষিণ ভারতে একটাই ছিল অসমক মহাজনপদ। অশোক বা অসমক পাবা, উচ্চারণ পাবা তোমরা, ওটা আমরা দেখে নিব নেক্সট টপিকে। কি বলছে দেখো, দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল অসমক, দেওয়া আছে, এটা দাগিয়ে দাও, যে দক্ষিণ ভারতে, দাগিয়ে ইম্পর্টেন্ট আছে, যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যে একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে ছিল তার নাম কি? অসমক। কি ওটা? অসমক, ইম্পর্টেন্ট। আর দেখা গেছে যে গঙ্গা যমুনা উপত্যকাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। এই লাইনটাও দাগিয়ে দাও, যে কোন এরিয়াটাকে মানে অবলম্বন করে সবচেয়ে বেশি মহাজনপদ গড়ে উঠেছে। তাহলে গঙ্গা যমুনা উপত্যকা দাগিয়ে দিবা, হ্যাঁ।
যে গঙ্গা যমুনা উপত্যকাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ কিন্তু গড়ে উঠেছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও লাগিয়ে নাও। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে বললাম দক্ষিণ ভারত, ওটা তুমি স্টার দিয়ে দাও, দক্ষিণ ভারতে স্টার দিয়ে দিবা, হ্যাঁ ভালো হবে। আর বলছে দেখো গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময়ে ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র। তাহলে মূল কেন্দ্র কোনটা ছিল দেখে নিলাম, আর সমস্তটা দেখলাম না। তো আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাস আমরা এরপরের দিন অর্থাৎ নেক্সট ডে দেখবো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার নাকি।